বাঁকা পথ, দুপাশে বন জঙ্গল আর সাপেরও ভয় আছে। তবে শীতকালে সাপের এখন ঘুমাবার সময়। হ্যাঁ, ঘুমোবার সময় সকলেরই থাকে। সবাই ঘুমায়, সবাই সময় মতো বিশ্রাম করতে পারে। পারে না শুধু বৈকুণ্ঠ। সময় তার নেই, একেবারেই নেই। নইলে এই শীতের ভোরে লেপের তলা ছেড়ে কে আর ছুটত এই জঙ্গলের পথে? যেতেই হবে, নইলে চাকরি যাবে তার। সকাল ৬টা ১০টা সকাল ৬টা ১০-এর ট্রেন ধরে বেলা পৌনে ১০টায় স্টেশনে নেবে, আবার ছুটতে ছুটতে পৌঁছাতে হবে অফিসে ১০:৩০টার মধ্যে। যদি ট্রেন লেট করে তো কপালে কি আছে কে জানে। দু চারটে কড়া কথা নিশ্চয়ই শুনতে হবে, তবে সাহস এই যে লোকাল ট্রেন সহজে লেট করে না। এই জঙ্গলটা পার হলেই স্টেশন দেখা যাবে। ওই আলো দেখা যায় স্টেশনের। এখন ভালো করে ফর্সা হয়নি, তাই আলোগুলো জ্বলছে। কিন্তু ওদিকে যে সিগন্যাল দেওয়া হয়ে গেছে। ছুটল বৈকুণ্ঠ, ছুটল বেগে, যতটা ছোটা এই জঙ্গলে সম্ভব। না, ওটা মালগাড়ির সিগন্যাল। হাঁপাতে হাঁপাতে স্টেশনে পৌঁছে জানতে পারল বৈকুণ্ঠ, উফ, কি ছোটাটাই না দিয়েছে। আর ভয় নাই, এসে পড়েছে। এবার ট্রেন সে পাবেই। এখন বসে একটা বিড়ি খাওয়া যাক। বৈকুণ্ঠ বসল একটা বেঞ্চে। বিড়ি দেশলাই বের করে বিড়িটা মুখে দিয়ে দেশলাইয়ের কাঠিটা জ্বালালো। শুনছ? ও বাপ, শোনো। বৈকুণ্ঠ তাকিয়ে দেখল এক বৃদ্ধা। সর্বাঙ্গে মোটা চাদর এমন করে ঢেকেছে যে অঙ্গের কিছুই দেখা যায় না। ভিখিরি নাকি? বৈকুণ্ঠ ভাবল। বৃদ্ধা জানালো তাকে ১৫/৩ চারুবাই লেনে পৌঁছে দিতে হবে। কিন্তু বৈকুণ্ঠ 10:30টার অফিস, সে রাজি হলো না। বৃদ্ধা তখন তার ছেলের অসুখের কথা জানালো। বৃদ্ধার চোখে জল, জলটা গড়িয়ে পড়ল গাল বেয়ে। বৈকুণ্ঠ দেখল বিড়িটা জ্বালানো হয়নি। ঠোঁট থেকে টেনে বের করে আনলো বিড়িটা। বৈকুণ্ঠ হতবাক হয়ে আকাশের পানে তাকালো। মিনিটখানেক কি ভাবলো বৈকুণ্ঠ, তারপর বলল, গাড়ি আসছে, টিকিট করতে হবে, চলুন দেখা যাক। বৃদ্ধা আঁচল থেকে একখানি ময়লা ছেঁড়া ৫ টাকার নোট বের করে দিল বৈকুণ্ঠর হাতে। বলল, দুখানা টিকিট করতে। বৈকুণ্ঠ তাকিয়ে দেখল অনেকটা দূরে শাড়ি আর র্যাপার জড়িয়ে পোঁটলার মতন কে যেন বসে আছে। দেখা যাচ্ছে শুধু চোখ দুটো। বৃদ্ধা, উনি নাতি। বৈকুণ্ঠ উঠে গেল, নিজের আর এদের 3খানা টিকিট কিনল। গাড়িও আসছে। বৃদ্ধা নাতনিকে সঙ্গে নিয়ে উঠে পড়ল বৈকুণ্ঠর সঙ্গে। ভোরের গাড়ি, খুব বেশি ভিড় নেই। নাতনিটি একেবারে এক কোনায় বসল গিয়ে। বৃদ্ধাও তার কাছে গিয়ে বসল। এতক্ষণে বৈকুণ্ঠর মনে পড়ল সে একটা বিড়ি খাবে। বিড়িটা হাতেই আছে এই পর্যন্ত, কিন্তু ওই নাতনিটি, যাকে এ পর্যন্ত দেখাই যায়নি ভালো করে, তার র্যাপারও ভালো করে গায়ে দিয়ে বসেছে, তাকাচ্ছে বৈকুণ্ঠর দিকে। বিড়িটা ধরাতে গিয়ে বৈকুণ্ঠ আবার থেমে গেল। হ্যাঁ, তাকাবার মতো চোখ বটে, শুধু চোখ নয়, সর্বাঙ্গই। এখানে এই নিতান্ত অজপাড়া গায়ে এরকম মেয়েও থাকে নাকি? থাকে বই কি, মেয়ে সব জায়গাতেই থাকে, থাকে না শুধু সাজ পোশাক। এরাই আবার কলকাতায় গিয়ে ওইসব শহরে লিপস্টিক দেখে একেবারে উর্বশী রূপসী হয়ে ওঠে। হ্যাঁ তাই, হে আর দেখবার কি আছে। বৈকুণ্ঠ বিড়ি ধরালো, টান দিল গোটা কয়েকবার। বৃদ্ধা জানালো, আমার ছেলের প্রথম পক্ষের মেয়ে। ওর মা গত হবার পর ছেলে কলকাতায় বিয়ে করে সেই যে গেছে, 16 বছর আর আসেনি। বাবাকেও ও দেখেনি। হঠাৎ কাল চিঠি পেলাম, ছেলের অসুখ, খুব বাড়াবাড়ি লিখেছে এর সৎ মা। যদি দেখা করতে চান তো আসুন। বৃদ্ধার চোখে জল গড়ালো। বৈকুণ্ঠ মেয়েটির দিকে তাকালো, দেখল সেই না দেখা বাবার জন্য মেয়েটির চোখে অশ্রুসাগর যেন তরঙ্গ ক্ষুদ্র। বৃদ্ধা তো কাঁদছেই, নাতনিও কাঁদছে। কান্না ভরা মুখ দেখতে ভালো লাগে না বৈকুণ্ঠ। চুপ করে বসে বিড়ি টানছে। অনেকক্ষণ কাটল।
বৈকুণ্ঠ বলল, আপনাদের আমি আমার অফিসে নিয়ে যাব। ওপরওয়ালাকে বলে ছুটি নিয়ে টালিগঞ্জে যাব আপনাদের পৌঁছাতে। বাইরের দিকে চেয়ে মাঠ দেখতে লাগলো। ধান কাটা হচ্ছে। রাশি রাশি ধান স্তূপাকার করে রাখা হয়েছে। সোনার বরণ ধান। বৈকুণ্ঠ মনে মনে ভাবছিল, ধান জমি যদি তার কাছে থাকতো, সে চাকরি না করে চাষ করত।